চর্চা চলছে গত কয়েকদিন গত কয়েক মাস ধরে নিবিড় সংশোধনী ভোটার তালিকায়। আর সেই এসআইআর চর্চার মধ্যেই আজকে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার বৈঠকে ডাকলেন সব সিইওকে। রাজ্যের সিইওদের ডাকা হলো দিল্লিতে কমিশনের বৈঠকে সব রাজ্যের সিইওকে তলব। কমিশনের কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, আজকে কি আলোচনা হতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কতটা অগ্রগতি, কি বৃত্তান্ত? দেখো তিনটে বাজে এবং এখনই কিন্তু এই বৈঠক শুরু হওয়ার কথা আজকে বেলা 3টে থেকে, এবং আগামীকাল সকাল থেকে এই বৈঠক চলবে। দুদিনের বৈঠকে সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজের সিইওদের ডেকে পাঠানো হয়েছে। মূলত তাদের থেকে জানতে চাওয়া হবে এই এসআইআর নিয়ে প্রস্তুতি তারা কতটা শেষ করতে পেরেছেন। তার কারণ তোমার মনে থাকবে, শেষ যে বৈঠক সিইওদের সঙ্গে হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনারের, সেখানে কিন্তু একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল যে কত দিনের মধ্যে এই যে ভোটার লিস্টের যে ম্যাপিং এর কাজ, সেটা সেই ম্যাপিং এবং এর সঙ্গে সঙ্গে এসআইআর এর অন্যান্য প্রস্তুতি সেটা কতটা নেওয়া হয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু জানতে চাওয়া হবে এই দুদিনের বৈঠকে, এবং কোনো সমস্যার জায়গা রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং এই বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে কবে দেশব্যাপী এসআইআর শুরু হতে পারে, এবং গোটা দেশে একসঙ্গে করা হবে নাকি আগামী বছর যে 6টা নির্বাচন রয়েছে শুধু সেই 6 রাজ্যেই আগে এসআইআর করা হবে, সেই বিষয়েও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠক থেকে। কি কি আউটকাম আসে সেগুলোকে বিস্তারিত বিশ্লেষণ করার পরই। আর তৃণমূল প্রথম থেকে এসআইআর এর বিরোধিতায় সরব। এবার এসআইআর বিরোধিতায় সমাবেশের সম্ভাবনা, সমাবেশ করতে চলেছে তৃণমূল। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে নভেম্বরের 2য় বা 3য় সপ্তাহে সমাবেশ। এছাড়াও কি কি কর্মসূচি রয়েছে এসআইআর বিরোধিতায়, কথা বলবো, বিস্তারিত জানবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, শহীদ মিনারে একটি বড় সভা করার পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেওয়া হয়েছে। সূত্রের খবর এটা হতে পারে 16 বা 17 নভেম্বর, এবং সভায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা দুজন উপস্থিত থাকতে পারেন। তুমি জানো যে প্রথম দিকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছিল যে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে তাদের তরফ থেকে বড়সড় আন্দোলন করা হবে এবং পথে নামা হবে। এবং তার প্রেক্ষিতে ইতিমধ্যেই জেলা সভাপতি মারফত বিভিন্ন ব্লকগুলিতেই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে, এবং যারা মূলত বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কাজটি করেন, যারা নিজের এলাকার ভোটার তালিকা সম্পর্কে অবহিত, তারা কিভাবে কাজ করবেন, কিভাবে তারা এগোবেন, সেই বিষয় সম্পর্কেও একটা পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে। যেহেতু বিহার নির্বাচনের যে পর্যায়ে এই মুহূর্তে চলছে এবং তারপরে সবার নজর থাকতে হচ্ছে বাংলার দিকে, এবং এক্ষেত্রে এসআইআর এর মতো ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বিজেপির তরফ থেকে বারবার ধরে আক্রমণ হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হবে, দলের নেতা কর্মীরা কিভাবে প্রচার পর্ব চালাবেন, সেটি মূলত এই সভা থেকে বার্তায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রাখতে চলেছে। বেশ। আর বিজেপি আবার সল্টলেকের অফিসে বৈঠক করছে, সিএএ বৈঠক। এবং এর আগেই সুকান্ত মজুমদার বলেছিলেন যে এ রাজ্যে প্রচুর শতাধিক সিএএ ক্যাম্প হবে। আজকে সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্যই কি এই বৈঠক, কথা বলবো, বিস্তারিত জানবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, এবং নিশ্চিতভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নেরই বৈঠক চলছে আজ বিজেপির সল্টলেক দফতরে। কি পরিকল্পনা রয়েছে বিজেপির, যেমনটা বিজেপির সূত্র মারফত জানা যাচ্ছে, 700 ক্যাম্পের মাধ্যমে শিবির মারফত বিজেপি সিএএ ফর্ম ফিল আপের মারফত কিভাবে নাগরিকত্ব প্রদান করা হবে সেই সমস্ত বিষয়ে বিজেপি ক্যাম্প চালাবে, শিবির চালাবে, প্রচার চালাবে। এবং সেই প্রচারের দায়িত্বে থাকবেন মূলত যে সমস্ত বিধায়করা রয়েছে সেই বিধায়করা। শুধু তাই নয়, জেলা সভাপতিদের উপরেও থাকবে দায়িত্ব। এবং ইতিমধ্যেই বিজেপির সল্টলেক দপ্তরে বিএল সন্তোষের মতো নেতৃত্বে তারা এসে উপস্থিত হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন তিনি উপস্থিত রয়েছেন, তার উপস্থিতিতে চলছে বৈঠক। উপস্থিত রয়েছেন অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্যের মতো নেতৃত্ব। এছাড়াও যে সমস্ত বিধায়করা রানাঘাট, নদিয়া, বনগাঁ এই চত্বরের বিধায়ক, যেগুলি মূলত মতুয়া অধ্যুষিত অঞ্চল বলেই খ্যাত, যেখানে বিজেপি শক্ত ঘাঁটি হিসেবে নিজেদেরকে দাবি করে, সেই সমস্ত অঞ্চলের যারা বিধায়ক রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। মূলত তাদের মারফত কিভাবে প্রচার চালানো যায় এ বিষয়ে যেমন আলোচনা হচ্ছে বলেও খবর, ঠিক তেমন এটার পাশাপাশি এসআইআর নিয়ে রণনীতি কি হবে, কোন রণকৌশলে তৃণমূলকে মাত করা সম্ভব, এসআইআর কে কার্যকর করতে বিজেপির ভূমিকা ঠিক কতখানি হবে, কোথায় কিভাবে প্রচার চালানো হবে, সেই সমস্ত বিষয়ে চলছে আজকের বৈঠকে আলোচনা, এমনটাই বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে। এসআইআর নিয়েও বৈঠকে আলোচনা। আইনের বেড়াজালে আটকে সাতক্ষীরার এক যুবক, মানসিক ভারসাম্যহীন, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। এই
ভারতের মাটিতে এসে তার মা বাবার সঙ্গে কথাও হয়েছে, কিন্তু কেন আইনের বেড়াজালে আটকে বসিরহাটের স্বরূপনগরে কেন মানসিক ভারসাম্যহীন যুবক সমস্যায়? কথা বলবো, তার আগে মা বাবার সঙ্গে কি কথা হলো দেখুন। কিভাবে জানতে পারলেন, কিভাবে আপনার ছেলে? ফেসবুকে পেয়েছিলাম ওর ফটোটা। কত বছর আগে হারিয়ে গিয়েছিল? 8 বছর আগে আমার ছেলে মিটিং ডায়েরি করে আছে, 8 বছর আগে। আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। আপনার এটা কি আপনারই ছেলে? এটা প্রকৃত জানেন তো? হ্যাঁ, এটা আমারই ছেলে। ওর নাম কি? আপনার ছেলের নাম কি? মুমিন। আমার দাবি ভারত সরকারের কাছে আমার ছেলেটা আমার কাছে বলে এটার জন্য সেই ব্যবস্থা যেন সরকার থেকে করে। 8 বছর আগে হারিয়ে গিয়েছিল, তার মধ্যে কি হয়েছিল সরাসরি কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, দেখো অয়নদা, এই যে বসিরহাটের যে স্বরূপনগরের বিতারি এলাকায়, এখানে এক মমিনুর রহমান বলে একটি যুবক 2017 সালে সে বাংলাদেশের সীমান্ত পার হয়ে বৈধ কাগজপত্র নিয়েই পার হয়েছিল, কিন্তু সে যেহেতু মানসিক ভারসাম্যহীন, সে দিশাহীন হয়ে সে এলাকায় ঘুরে বেড়ায় এবং এলাকায় বহুদিন ধরে ঘুরতে থাকে, না খেয়ে না দিয়ে। এরপর এলাকার মানুষ এবং কিছু যুবক এতদিন এই 8 বছর ধরে তাকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে এবং তাকে আগলে রেখেছে। এরপর হঠাৎই বেশ কয়েকদিন আগে এলাকার এক যুবক তার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং তার সন্ধান কেউ যদি দিতে পারে এমনটাই পোস্ট করে। এরপরেই সেই সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বাংলাদেশের আশাশুনি গ্রাম থেকে এই আমিনুরের মা, তার বাবা তার সঙ্গে যোগাযোগ করে, ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে এবং তার বৈধ নথিপত্র সব কিছু দেয় এবং তারা জানতে পারে যে এই যে বিথারি সীমান্তে 8 বছর ধরে যে তাদের সন্তান, তাদের ছেলে আটকে রয়েছে। এরপর তাদের বৈধ নথিপত্র কাগজপত্র সব কিছু মেল মারফত বিথারিতে সেই সব যুবকদের কাছে পাঠায় এবং সেই সব স্থানীয় যুবকরা স্বরূপনগর থানার পুলিশের হাতে জমা দিয়েছে এবং দুপক্ষের এবং এখানকার যে বিথারির যে বিএসএফ, সেই বিএসএফের কাছেও জমা দিয়েছে এবং উভয় পক্ষের বিডিআর বিজিবি এই নিয়ে ইতিমধ্যে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে এবং ইতিমধ্যে খুব তড়িঘড়ি যাতে তাকে বাংলাদেশে পাঠানো যায়। আমরাও চাইবো 8 বছর আগে মানসিক ভারসাম্যহীন এই যুবক বাবা মাকে ছেড়ে চলে এসেছিল, আইনের বেড়াজালে আটকে পড়েছিল, দ্রুত যেন মুক্তি পায়। আমি একটা ফানি ভিডিও করি, পোস্ট করার পরে তখনই ওনারা কমেন্ট করে আমার কাছে যে এরকম ওই ছেলেটা আমাদের পরিচিত লাগছে, এই ছেলেটার পরিচয়টা আপনারা একটু বলবেন। ওরা অ্যাড করে দিয়েছিল, ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি, ওদের মিমো নাম্বারটা আমার সব দিয়ে দিয়েছিল। আর আমি ইমিডিয়েটলি তো আমাদের ওইদুল্লাহ গাজী ওনার সাথে যোগাযোগ করি যে আমাকে এরকম একটা কমেন্ট করেছে। ও আমার কমেন্টটা পড়িয়ে ওখান থেকে ইমো কিংবা ওদের ফোন নাম্বারটা নিয়ে যোগাযোগটা করে ওনাদের সাথে। 2016-17 নাগাদ এর যখন 12 বছর বয়স ছিল, এ তখন হঠাৎ তারালি হাকিমপুর এই সংলগ্ন এরিয়ায় ঘোরাফেরা করে। আমরা কিছু মানুষ একে জিজ্ঞাসা করি, কিন্তু কোনো কথাবার্তা বলতে পারে না। এইভাবে দীর্ঘ 8 বছর এখানে ও আমাদের মাঝেই আছে। প্রশাসনিক নিয়ম কানুন অনুযায়ী একে বাংলাদেশে ফেরত দেওয়া যায়, বাবা মায়ের কাছে ফেরত দেওয়া যায়, সেই চেষ্টা আমরা এই 3-4 দিন ধরে করে যাচ্ছি।